আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 6 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ কন্টাই হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ইন্দো আর্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শনটি হলো এটা ঋগ্বেদ। দুয়ে ঋগ্বৈদিক যুগে রাজা ছিলেন এটা একটি গোষ্ঠীর প্রধান। এরপর তিনে প্রথম বৌদ্ধ সংগীতের সভাপতি ছিলেন তবে মহাকাশ্যপ। চারে মহাক্ষত্রপ উপাধি গ্রহণ করেছিলেন তবে রুদ্রদামন। পাঁচে মহাভাষ্য হলো তবে সংস্কৃত ব্যাকরণ। ছয়ে সকারী উপাধি গ্রহণ করেছিলেন এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সাথে ব্রহ্মগুপ্ত ছিলেন তবে জ্যোতির্বিজ্ঞানী। আটে চন্দ্রকেতুগড় এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। এরপরে নয়ে ভারতে প্রথম সাম্রাজ্য তৈরি করেন তবে মৌর্য রাজাগণ। দশে ক্ষত্রপ গোষ্ঠীর শাসক রুদ্রদামন সম্পর্কে জানা যায় তবে জুনাগড় শিলালেখ থেকে। এরপরে দুই দিকে আছে এক কথায় বা পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো ছাত্রী। একে আছে সংস্কৃত সাহিত্য দশকুমার চরিত কার রচনা এটা দণ্ডির রচনা। এরপর দুই আছে জনপদ কি এর উত্তরটি হলো জনপদ শব্দটি তৈরি হয়েছে জন ও পদ শব্দ যুক্ত হয়ে। জন বলতে বোঝায় জনগণ বা জনগণ যেখানে স্থায়ীভাবে বসবাস করে এমন এলাকা বা গ্রাম। তবে সাধারণভাবে প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় জনবসতিকে জন বলা হতো। পদ শব্দের অর্থ পা। আক্ষরিক অর্থে জনপদ বলতে বোঝায় জনগণ যেখানে পা রেখেছে অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে। এরপরে তিনটা আছে বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা এটা পালি ভাষায় লেখা। এরপর চারে অমাত্য কারা মৌর্য সাম্রাজ্যের রাজকর্মচারীরা অমাত্য নামে পরিচিত। এরপর পাঁচে দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রবর্তিত রূপর মুদ্রার নাম কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রবর্তিত রূপর মুদ্রার নাম রূপক। এরপর ছয়ে শিলাদিত্য উপাধিটি কার এটা হর্ষবর্ধনের। সাথে ভারতের কোন রাজা আলেকজান্ডারকে ভারত আক্রমণে সাহায্য করেছিলেন এটা তক্ষশিলার রাজা অম্ভি। এরপরে আটে মিনান্দার কে ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত রাজা ছিলেন মিনান্দার। এরপরে তিনের আগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি। একে আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটি হলো এটা অসমক হবে। দুয়ে আর্য সত্য ছিল তবে বৌদ্ধ ধর্মের অংশ। এরপর তিনে হর্ষবর্ধন তবে পুষ্যভূতি বংশভূত রাজা ছিলেন। এরপর চারে মৌর্য যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল এটা কৃষি। পাঁচে প্রাচীন ভারতে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন রাজা এটা স্কন্দগুপ্ত। ছয়ে বিখ্যাত রথ মন্দির নির্মিত হয়েছিল তবে পল্লব রাজাদের আমলে। এরপর সাথে সূর্য সিদ্ধান্ত এর রচয়িতা হলেন এটা বরাহমিহির। এরপরে চারি আছে সত্য না মিথ্যা লেখো। একে আছে অথর্ববেদে জাদুমন্ত্রের কথা সংকলিত আছে এটা সত্য হবে। দুয়ে জৈন ধর্মের শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র এটা সত্য হবে। তিনে দ্বিতীয় রুদ্রসেন ছিলেন বাকাটক বংশের রাজা এটা সত্য হবে। চারে চিকিৎসাশাস্ত্রকে প্রাচীনকালে উপবেদ বলা হতো এটা সত্য হবে। পাঁচে আজীবিকদের জন্য গুপ্ত রাজারা গুহাবাস নির্মাণ করেছিলেন এটা মিথ্যা হবে। ছয়ে কারসাপন ছিল এক ধরনের রাজস্ব এটা মিথ্যা হবে। এরপরে পাঁচটি কাছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো আটটি। একে আছে বৈদিক যুগে রাজা হওয়ার বিভিন্ন উপায়গুলি লেখো এর উত্তরটি হলো প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল এটাকে বলে দেবে বৈদিক যুগে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধে জিতে রাজা হতেন আবার কেউ বা রাজার ছেলে হিসেবে পরবর্তী রাজা হতেন। কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করত। এরপরে দুই দিকে আছে টিকা লেখো পঞ্চম মহাব্রত। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম মহাব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগের করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। এরপরে তিনি আছে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ সংগীতের গুরুত্ব লেখো এর উত্তরটি হলো
প্রাচীন ভারতে মোট 4টি বৌদ্ধ সংগতি ঘটেছিল। এক হচ্ছে প্রথম বৌদ্ধ সংগতি ঘটেছিল, এটা হচ্ছে রাজগৃহে শাসনকালে ছিল, অজাতশত্রুর শাসনকালে। এর সভাপতিত্ব করেছিলেন মহাকর্ষপ। আর এর গুরুত্বপূর্ণ ঘটনা হলো সূত্রপিটক ও বিনয় পিটক সংকলন করা হয়। এরপরে দুইটা হচ্ছে দ্বিতীয় সংগতি, এটি হয়েছিল বৈশালীতে, আর এটা হচ্ছে কালাশোক বা কাকবর্ণের শাসনকালে হয়েছিল। আর এর সভাপতিত্ব করেছিল যশ। এর গুরুত্বপূর্ণ ঘটনা হলো বৌদ্ধরা থেরবাদী ও মহাসাংঘিক এই দুই ভাগে ভাগ হয়ে যান। এরপরে তৃতীয় বৌদ্ধ সংগতি ঘটেছিল, এটা হচ্ছে পাটলিপুত্রে, যেটা হচ্ছে অশোকের শাসনকালে। এর সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র থিসস। এর গুরুত্বপূর্ণ ঘটনা হলো বৌদ্ধ সংঘের নিয়মগুলি কঠোরভাবে মানার উপরে জোর পড়ে সংঘের মধ্যে ভাঙন আটকাবার চেষ্টা হয়। এরপরে চতুর্থ বৌদ্ধ সংগতি হয়েছিল কাশ্মীরে কনিষ্কের শাসনকালে। এর সভাপতিত্ব করেছিল বসুমিত্র। এখানে হচ্ছে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়। এরপরে 4 আছে সকারি উপাধি কে গ্রহণ করেন, এই উপাধিটির তাৎপর্য লেখো। সকারি উপাধি গ্রহণ করেছিলেন তৃতীয় চন্দ্রগুপ্ত। এর উপাধিটির তাৎপর্য হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন বলে তাই তাকে সকারি বলা হয়। এরপরে 5 আছে মৌর্য আমলে ভারতে কৃষি ব্যবস্থা কেমন ছিল, এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে লিখে দেবে যে মৌর্য আমলেও অর্থনীতি মূলত কৃষির উপরে নির্ভর করত। বহু নদী থাকার জন্য ও বছরে অন্তত 2 বার বর্ষার ফলে জমি উর্বর থাকত। নানা রকম ও পরিমাণে অনেক ফসলের কথা জানা যায়। সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। আবাদি এলাকা বাড়ানোর দিকেও সে যুগে নজর দেওয়া হতো। এরপরে 6 থেকে আছে গুপ্ত যুগে মহিলাদের সামাজিক অবস্থা কেমন ছিল, এর উত্তরটি হলো, গুপ্ত আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা। মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল। এই সময়ে অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন। ওই সম্পদের উপরে কেবল ওই মেয়েরই অধিকার ছিল। একে স্ত্রীধন বলা হতো। মেয়েরা নিজের ইচ্ছে মতো ওই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। এরপরে 7 আছে গুহাবাস কি, এর উত্তরটি হলো, গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো। সেই গুহাগুলির ভেতরে মানুষ বাস করত বলে এগুলিকে গুহাবাস বলা হয়। সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। এরপরে 8 আছে মিলিন্দ পোহ কি, তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে মিনান্দার বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। তিনি বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। মিনান্দার নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তাদের এই কথাবার্তা মিলিন্দ পোহ বা মিলিন্দ প্রশ্ন বইতে লেখা আছে। এরপরে 9 আছে টিকা লেখো বরাহমিহির। আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা বইতে বরাহমিহির পুরনো ধারণা অনেক বদল করেছিলেন। বৃষ্টিপাতের পরিমাণ ও তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনাও বরাহমিহিরের লেখা পাওয়া যায়। এরপরে 10 আছে মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটক দুটির বিষয়বস্তু লেখো, এর উত্তরটি হলো, বিশাখ দত্তের লেখা 2টি নাটক খুব বিখ্যাত। মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। নন্দ রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখলই মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। আর গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক। এরপরে 6 থেকে আছে 4-5টি বাক্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। 1 আছে ত্রিপিটক কি, ইহার বিষয়বস্তু লেখো, এর উত্তরটি হলো, ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে ঝুড়ি। এই 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার
প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয় পিটক হলো বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। অভিধর্ম পিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা। এরপরে 2 দাগে আছে টিকা লেখো সভা ও সমিতি। এর উত্তরটি হলো ঋগ বৈদিক যুগের গণপ্রতিনিধিত্বমূলক সংস্থার নাম ছিল সভা ও সমিতি। বয়স্ক ও জ্ঞানবৃদ্ধদের নিয়ে গঠিত হতো সভা, একে গ্রাম্য পরিষদ রূপে বর্ণনা করা হয়। সমিতি গঠিত হতো জনগণের মনোনীত ব্যক্তিদের নিয়ে, একে জনপরিষদ রূপে বর্ণনা করা হতো। সভাপেক্ষা সমিতি আকার ও ক্ষমতায় শ্রেষ্ঠ ছিল। এই সংস্থাগুলি রাজার ক্ষমতা নিয়ন্ত্রণ করলেও রাজা ক্ষমতাশালী হয় এগুলি গুরুত্ব হ্রাস পায়। এরপরে 3 আছে শক সাধন লড়াইয়ের কারণ সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো শক সাধন লড়াইয়ের প্রধান কারণ ছিল 2টি। এক হচ্ছে রাজনৈতিক, 2 হচ্ছে অর্থনৈতিক। এক রাজনৈতিক কারণ, শক ও সাতবাহন দুটি শক্তি একই এলাকা দখল করতে চাওয়ার জন্য উভয়ের মধ্যে লড়াই শুরু হয়। এই রকমই একটি এলাকা ছিল মালব। 2 অর্থনৈতিক কারণ, শক সাতবাহন রাজারা পূর্ব মালব, পশ্চিম মালব ও দক্ষিণাত্যে উপকূল অঞ্চল নিজেদের দখলে রাখতে চাইতো, কেননা পূর্ব মালবের কোসা এলাকায় একটি হীরের খনি ছিল। পশ্চিম মালব ও দাক্ষিণাত্যের উপকূল দিয়ে সমুদ্র বাণিজ্য চলত, ফলে ওই এলাকাগুলি দখল করা নিয়ে উভয়ের মধ্যে লড়াই হতো। এরপরে 4 আছে রাজা হর্ষবর্ধনের সঙ্গে বিভিন্ন রাজশক্তির সংঘাতের বর্ণনা দাও। এর উত্তরটি হলো হর্ষবর্ধনের সঙ্গে সেই সময়ের অনেকগুলি শক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষ মগধরাজ উপাধি নিয়েছিলেন। শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষের সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দর দখলের চেষ্টা দুজনেই করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গিয়েছিল। দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন, তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষ ম্লান হয়ে গিয়েছিল। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষকে সকলোত্তর পথনাথ বলা হয়েছে, কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতে হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতে শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে হর্ষবর্ধনই সবথেকে বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এরপরে 5 আছে টিকা লেখো আর্যভট্ট। এর উত্তরটি হলো গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের অনেক উন্নতি হয়েছিল, যদিও গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটাই জ্যোতিষচর্চার কাজে ব্যবহার হতো। আর্যভট্ট গণিতকে একটি আলাদা চর্চার বিষয় করে তুলেছিলেন। আর্যভট্টীয় বইতে গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট। সেই বইতে সংখ্যা হিসেবে শূন্যের ব্যবহার করেন তিনি। সেই চর্চা থেকেই দশমিকের ধারণাও শুরু হয়েছিল। আর্যভট্ট বলেছিলেন পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে। তার মতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। এরপরে 6 দিকে আছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা, ইহার গুরুত্ব লেখো। এর উত্তরটি হলো এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্তের সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্য জয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। এরপরে 7 আছে মৌর্য যুগে ভারতের প্রশাসনিক বিভাগ সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো মৌর্য যুগে সম্রাটের পরেই ছিলেন রাজকর্মচারীরা, তাদের বলা হতো অমাত্য। অমাত্যদের সাহায্যেই সম্রাট শাসন চালাতেন। মৌর্যদের সময়ে মন্ত্রী পরিষদ ছিল, তবে তাদের পরামর্শ মানতে সম্রাট বাধ্য ছিলেন না। অমাত্যদের মধ্যে 3 রকম পদের ভাগ ছিল, তাদের বেতনে পার্থক্য ছিল। সম্রাট অশোকের সময়ে অবশ্য অমাত্যদের কথা জানা যায় না, তার বদলে
মহামাত্ররা সবথেকে উঁচু পদগুলি পেতেন। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই মহামাত্রদের উপর নির্ভর করত। মহামাত্রদের মধ্যেও পদের নানা ভাগ ছিল, তাদের কাজের এলাকা আলাদা ছিল। মেয়েদেরও মহামাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হতো। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনী দরকার ছিল। সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত। জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট। ঘোড়া, রথ, হাতি, নৌকা প্রভৃতি ব্যবহার ছিল সেনাবাহিনীতে। সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপরেই গুপ্তচরের নজর থাকতো। রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরকচরদের নজরের বাইরে যেতে পারত না। সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। এরপরে সাথে গেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক আছে গুপ্তযুগে প্রাচীন ভারতের অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় দাও। এর উত্তরটি হলো সূচনা। গুপ্ত পরবর্তী আমলে অর্থনীতিতে কৃষি ও বাণিজ্য ছাড়াও নানা রকম কারিগরি শিল্প গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অর্থনীতি এক। কৃষি। গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলেও প্রধান জীবিকা ছিল কৃষি। কৃষিক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়। প্রধান ফসল ধান ছাড়াও আখ, তুলো, নীল, সর্ষে ও তৈলবীজের চাষ হতো। দক্ষিণ ভারতে সুপারি, নারকেল ও নানা রকম মশলা চাষ করা হতো। এ সময়কার বিভিন্ন লেখায় জমির মালিকানার ক্ষেত্রে নানা রকম ভাগের উল্লেখ মেলে। কেনা জমি ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই ধরনের জমি ছিল করমুক্ত। এরপর দুইটা আছে কারিগরি শিল্প। এ সময়ে বিভিন্ন কারিগরি শিল্পে নিয়োজিত ছিল কুমোর, কামার, ছুতোর, তাঁতি, সুবর্ণকার, দন্তকার, রঙ্গকার, সূচিকার প্রমুখ। এরপরে বাণিজ্য। গুপ্তামলে হুন আক্রমণের কারণে দূরের দেশগুলির সঙ্গে উপমহাদেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। পূর্ব উপকূলে তাম্রলিপ্ত এবং তামিলনাড়ুর কাবেরীপট্টিনম ছিল দুটি উল্লেখযোগ্য বন্দর। এরপরে দুইটা গেছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বর্ণনা দাও। এর উত্তরটি হলো বৈদিক সাহিত্য থেকেই সেই যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবেই শিক্ষার চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন। ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত ও মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপরে বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছে থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ও ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। বেদ পাঠ করানোর মধ্য দিয়েই শিক্ষাদান করা হতো। তার সঙ্গে গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। হাতে কলমে অনেক কিছুই শিখতে হতো। ছাত্রদের নিজেকে রক্ষা করা ও অস্ত্র চালানো শিখতে হতো। এমনকি ব্রাহ্মণরাও অস্ত্র শিক্ষা গ্রহণ করত। যেমন মহাভারত থেকে দ্রোণাচার্য, কৃপ, পরশুরামের কথা জানা যায়। ছাত্ররা চিকিৎসা করা শিখত। মেয়েরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ ও গানের চর্চা করত। সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলত। অনেকে আবার জীবনভরই ছাত্র থাকত। এমনিতে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল। তার থেকেই স্নাতক কথাটা এসেছে। গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগে ছাত্ররা সাধ্যমতো গরু দক্ষিণা দিত। গুরু দক্ষিণা হিসাবে গরুদান করার কথা জানা যায়। এরপরে তিনি আছে নবধর্ম আন্দোলনের কারণ লেখো। এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নবধর্ম আন্দোলন গড়ে ওঠার পিছনে মূল কারণ ছিল সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন। প্রথমত
যজ্ঞ পশু বলি ও যুদ্ধের ফলে প্রচুর পরিমাণে গবাদি পশুর বিনাশ হতে থাকে, ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। দ্বিতীয়ত, যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, ফলে বণিক গোষ্ঠী নিরাপত্তা বিঘ্নিত হয়। তৃতীয়ত, বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রার প্রয়োজন হতো, যা ব্রাহ্মণদের চোখে পাপ বলে গণ্য হতো, ফলে বাণিজ্য ক্ষতি হতো। চতুর্থত, কাজের ভিত্তিতে হওয়া শ্রেণীবিভাগ ক্রমশ জন্মগত হয়ে পড়ে, ফলে জাতিভেদ প্রথা নব্য ধর্মের উত্থানের পথ প্রশস্ত করে। এরপরে চারিদিকে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ মহাবিহারগুলিতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। এর উত্তরটি হলো, পরবর্তী বৈদিক যুগে পড়াশোনা প্রথা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদও প্রচলিত ছিল, তবে তার পাশাপাশি বৌদ্ধবিহারগুলিতে এক নতুন ধরনের শিক্ষা পদ্ধতি শুরু হয়েছিল। এই সময় বিভিন্ন ধরনের লিপির ব্যবহার শুরু হয়, ফলে মৌখিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন লিপিগুলিও ছাত্রদের শিখতে হতো। বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক, তবে তাকে গুরুকুল ব্যবস্থা বলা হতো। অন্যদিকে বৌদ্ধরা লেখাপড়া শিখত বিহার বা সঙ্গে, ছাত্রদের সেখানে থেকে পড়তে হতো। নতুন কতগুলি বিষয় এই সময় পড়াশোনার সঙ্গে যুক্ত হয়, কৃষি, চিকিৎসা, রাজ্য শাসন প্রভৃতি বিষয়েও পড়তে হতো। এই সময় আশ্রম নামে শিক্ষাকেন্দ্রের বিকাশ ঘটে, সেখানে বিভিন্ন বিষয় পড়ানো হতো। বৌদ্ধবিহারগুলিতে ধর্মীয় বিষয়গুলি ছাড়াও অন্যান্য বিষয়ে পড়াশোনা হতো। সেখানে তীর ও তরবারি চালানো, কুস্তি ও নানা ধরনের খেলাধুলা শেখানো হতো। শ্রমণ ও ভিক্ষুদের সুতো কাটা, কাপড় বোনা শিখতে হতো। বিহারগুলিতে ছাত্রদের থাকার জন্য আলাদা ঘর থাকতো। ছাত্র ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করেই নেওয়া হতো। পড়াশোনার জন্য বেতন দিতে হতো। গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়া হতো। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 6 দাগে কন্টাই হাই স্কুল, এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।